তার কর্মের জন্য কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে, পাশাপাশি হত্যা গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার তার সংশ্লিষ্টতা আছে। এবার খায়রুল হক সাহেব তার বিভিন্ন সময় রাষ্ট্রীয় খরচে সে চিকিৎসার নামে বিদেশে যেতেন। আজকে সকালে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক গ্রেপ্তার হয়েছে। ইনি সেই সাবেক প্রধান বিচারপতি যার কারণে বাংলাদেশের 19 কোটি 18 কোটি 19 কোটি মানুষ বছরের পর বছর কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। তার কর্মকালীন সময়ে বিচারিক জীবনে এবং বিচারের পরবর্তী সময়ে পদক্ষেপগুলো বাংলাদেশে বিতর্ক ও আলোচনার সৃষ্টি সমালোচনার সৃষ্টি হয়েছে। তার বেশ কয়েকটি সিদ্ধান্ত রায় পদক্ষেপ বাংলাদেশের গণতন্ত্র বিচার বিভাগের স্বাধীনতা রাষ্ট্রীয় কাঠামোর জন্য সবচেয়ে ক্ষতিকর প্রমাণিত হয়েছে। তিনি সর্বজন স্বীকৃত ঐক্যমতের ভিত্তিতে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকার পার্লামেন্টে ভোটাধিকার নিশ্চিত করার জন্য সুষ্ঠু ভোটের জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সন্নিবেশিত করেছিলেন। তার অধীনে প্রায় 3টে নির্বাচন হয়েছিল। আওয়ামী লীগও সে তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমেই, যদি বিতর্কিত সে তত্ত্বাবধায়ক সরকার ছিল মঈন আহমেদ ফখরুদ্দিন সরকার, তার মাধ্যমে ক্ষমতা এসেছিল। তারপরে খায়রুল হকের উপর তারা নির্ভর করেছিল। খায়রুল হক সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে, দেশের সংঘাতের সৃষ্টি করেছিল। এবং রায়টা সে ওপেন কোর্টে শর্ট জাজমেন্ট দিয়েছিল। বিচার করার পর যেসব সে প্রধান বিচারপতি নয়, এমনকি বিচারপতিও নয়, প্রায় 16 মাস পরে সেই রায়টা পূর্ণাঙ্গ রায় তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা বাতিল করেছিল। জাতিকে একটা কঠিন রাজনৈতিক সংকট, মানুষের মৌলিক অধিকার ভোটাধিকার সব বিনষ্ট করেছিল তার রায়ের মাধ্যমে। সে 2008 সালেও তিনি বাংলার প্রধান বিচারপতির শপথ গ্রহণ করেন, করে তিনি সংবিধানের 13শ সংশোধনী তিনি বাতিল করেন, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল হয়, বিলুপ্ত হয়। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল এমন একটি তন্ত্রাংশ সরকার যা নির্বাচনের সময় নিরপেক্ষভাবে নির্বাচন পরিচালনা করত। সরকারের সে 3 মাস 90 দিন সরকারের কার্যক্রম, রুটিন কার্যক্রম পরিচালনা করত। তার রায়ের পর অনেক রাজনৈতিক বিশ্লেষণ মনে করে তার এই রায়, খায়রুল হক সাহেবের এই রায় বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ার রাজনৈতিক চাপ ও পক্ষপাতিত্ব করে নির্বাচন ব্যবস্থাই পুরোপুরি দুর্বল করেছে, ধ্বংস করে দিয়েছে। তার এই রায় ছিল তৎকালীন শেখ হাসিনা সরকারের রাজনৈতিক প্রভাবের অন্যতম উদাহরণ। এ রায়ের পর দেশে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়। নির্বাচন প্রক্রিয়া, রাজনৈতিক নির্বাচন কমিশন সব কিছুই সরকারি কর্মকর্তাদের নিকট চলে যায়, অর্থাৎ সরকারের নিয়ন্ত্রণে চলে যায়। ফলে গণতান্ত্রিক পরিবেশ সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে যায়, রাষ্ট্রের জন্য ক্ষতিকর এ রায় ছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করার ফলে বিরোধী দলের জন্য নিরপেক্ষ ভূমিকা রাখা, নির্বাচন করা কঠিন হয়ে পড়ে, যা দেশের গণতান্ত্রিক অস্থিরতার সৃষ্টি হয়েছে। এবং 15 বছর 16 বছর আওয়ামী লীগের সময় কোনো নির্বাচন হয়নি, পার্লামেন্ট নির্বাচনও হয়নি। এ রায়ের ফলেই 14 সালে দেখা গেল বিনা ভোটে 300 আসনের পার্লামেন্টে 153 জন অনির্বাচিত সংসদ সদস্য নামে এই পবিত্র পার্লামেন্টে বসেছে। তাই রায়ের ফলে সরকার পরিচালনা করছে আওয়ামী লীগ।
প্রধানমন্ত্রীও বিনা ভোটে, বিরোধী দলের নেতা বিনা ভোটে, স্পিকারে বিনা ভোটে, ভোট ছাড়া, এবং মন্ত্রীরা ভোট ছাড়া বাট তারা দেশ চালিয়েছে। পৃথিবীতে গিনিস বুকস অফ রেকর্ডে কিন্তু এটা আসলে উচিত ছিল, আসে নাই কেন আমরা আশ্চর্য হয়ে যাই। কোনো পাল্লা পৃথিবীতে কোনো কোথাও এ ধরনের ঘটনা ঘটেনি। কেন খায়রুল হক সাহেব এ রায় দিলেন? সরকার তাকে কী সুবিধা দিল? দেখেন, তার রিটায়ারমেন্টের পরে তাকে জুডিশিয়াল সার্ভিস কমিশন দেখার বিভিন্ন সরকারি পদে সরকার পদায়ন করেছেন, এবং আওয়ামী লীগের 5ই আগস্ট পর্যন্ত সে কিন্তু সরকারি পদ দখল করেছিলেন এই রায়ের বিনিময়ে, এই সুবিধার বিনিময়ে। শুধু তাই নয়, এই খায়রুল হক সাহেব প্রধান বিচারপতি থাকাকালীন সময়, অর্থাৎ বিচারপতি থাকাকালীন সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে 29 লক্ষ টাকা, প্রায় 29 লক্ষ টাকা সে চিকিৎসার জন্য সাহায্য নিয়েছে। এটাও রেকর্ড। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং সেই সময় আমার মনে আছে, আমি এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি ছিলাম, খোন্দা মাহবুব হোসেন সাহেব প্রেসিডেন্ট ছিল। আমরা সাধারণ সভা ডেকে এই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি খায়রুল হককে পার্সন নন কাটা করেছি। অর্থাৎ সুপ্রিম কোর্টে তার 2014 সালে সেই সময় তাকে রায়ের পরেই তাকে সুপ্রিম কোর্টে তার নিষিদ্ধ করে দিয়েছিলাম তাকে। তারপর থেকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে খায়রুল হক কিন্তু যেহেতু পার্সন নন কাটা ছিল, কখনো সে আসে নাই। শুধু তাই নয়, বাংলাদেশের বিচার বিভাগের ইতিহাসে বিরল, সাধারণত প্রধান যে কোনো বিচারপতি, মাননীয় বিচারপতি তাকে নিয়োগের সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এবং অ্যাটর্নি অফিস থেকে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। আবার রিটায়ার করার সময় তাকে বিদায় সম্বর্ধনা দেওয়া হয়। বাংলার একমাত্র প্রধান বিচারপতি খায়রুল হক সাহেব, তাকে কিন্তু বিদায়ের সময় সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন কোনো সম্বর্ধনা আমরা দেই নাই, এবং নীরবে সে চলে গেছে এখান থেকে বিদায় সম্বর্ধনা ছাড়াই। অর্থাৎ 5ই আগস্টের পরে যে আমরা প্রতিবাদ করেছি জানা, প্রতিবাদ কিন্তু সেই সময় থেকে কন্টিনিউ করছে। এই সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে তার এই রায়ের বিরুদ্ধে তার কুশপুত্তলিকা দাহ করা হয়েছিল সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনে, আপনার নিশ্চয় মনে আছে। এবং প্রতিদিনে তার রায়ের প্রতিবাদে আমরা আইনজীবীরা আগে বুঝতে পেরেছিলাম তার রায়ের উদ্দেশ্য, এই রায়ের মাধ্যমে বাংলাদেশে অস্থিতিশীল হয়ে যাবে, বাংলার গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে, এবং সরকারের পক্ষে নিয়ন্ত্রণ করার সময় হবে নির্বাচন ব্যবস্থা। এর জন্যে আমরা তাই করেছিলাম। তিনি, এবং তাই নয়, খায়রুল হক সাহেব এই রায়ের পরে খায়রুল হক সাহেব তার বিভিন্ন সময় রাষ্ট্রীয় খরচে সে চিকিৎসার নামে বিদেশে যেতেন। সমগ্র টাকা সুপ্রিম কোর্ট ফান্ড বা সরকার থেকে দেওয়া হতো তার রায়ের সুবিধা হিসাবে। এবং আইন কমিশনের চেয়ারম্যান ছিলেন তিনি। এবং শুধু তাই নয়, তাকে তার এই বিতর্কিত রায়ের পরে যে রায়টা সে আবার রিপিট করছে, আমি ওপেন কোর্টের রায় দিলে একটা, রিটায়ার করার পর 16 মাস পরে রায় দিল আরেকটা। ইটস এ ফ্রড অন দ্য জুডিশিয়ারি, ফ্রড অফ দ্য কনস্টিটিউশন, যেটা কখনো চিন্তা করে জানি। এটা গান আছে না, বিচারপতি তোমার বিচার করবে জনতা, বা করবে হবে নাকি? দেখেন, বিচারপতিরা যে তারা পক্ষপাত দুষ্ট হলে কী হয়, আজকে খায়রুল হকের এই করুণ অবস্থায় গ্রেপ্তার, এটাই প্রমাণ করে। মৃত্যুর পরে বিচার হয়, সৃষ্টিকর্তা বিচার করবে। জীবিতকালে বিচারপতিরা যদি তার করতেকালীন সময় যদি অবিচার করে, ন্যায়বিচার করে, পক্ষপাত বিচার করে, তাদের কিন্তু ভবিষ্যতে তাদের কিন্তু খায়রুল হকের বিচার হওয়ার সম্ভাবনা আছে। শুধু উচ্চ আদালত নয়, নিম্ন আদালতের বিচারকরাও, যে আমরা সবসময় বলি বিচারক হতে হবে ন্যায় ব্যক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এবং সৎ, পক্ষপাতবিহীন। খায়রুল হক তা ছিলেন না। সে ব্যক্তিত্বহীন, সে আপনার সততা নিয়ে, তার রাজনৈতিক সততা নিয়ে কোশ্চেনেবল, এবং জনগণের বিরুদ্ধে তার এই রায় অবস্থান। এবং দেখেন, তার দেশের প্রধান বিচারপতি, বাংলাদেশে কখনোই কোনো আইন কমিশন হলো নিচে, এটা এখানে প্রধান বিচারপতির নিচে কিন্তু পোস্ট।
উনি কত নির্লজ্জ ছিলেন। প্রধান বিচারপতির পদ থেকে রিটায়ার করার পরে উনি এই নিতের পদ আইন কমিটির চেয়ারম্যানের পদ নিতে কিন্তু তার মোটো বিবেকে লাগে নাই, কারণ তার ছিল কোনভাবে আওয়ামী লীগ সরকারের সঙ্গে থাকা তার উদ্দেশ্য ছিল। 15-16 বছর যে বাংলাদেশে যে অরাজকতা, হত্যা বলেন, গ্রেপ্তার বলেন, গুম বলেন, নির্যাতন বলেন, মিথ্যা মামলা বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ভোটে কারচুপি বলেন, সব কিছুর জন্য দায়ী আমি মনে করি এই সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। জনগণ এবং আইনজীবীরা তার যেন সুষ্ঠু বিচার হয় এবং সে সাধারণ মানুষ না, একজন বিচারপতি, প্রধান বিচারপতি, যার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয় সে দাবি করছি। সঙ্গে সঙ্গে এটা ওয়ার্নিং টু অল দ্য জাজেস, অল দ্য জুডিশিয়ারি, যে যদি পক্ষপাত, যদি অপরাধ করে বিচারপতি হিসাবে তাদের কিন্তু পরিণতি এটা হতে পারে ডেফিনেটলি। তার বিরুদ্ধে তার তো সংকটের ইন্ধনদাতা রাজনৈতিক সংকট, সে জানে রেপ টেনশন আমরা ধারণা করছি। আমরা আইনজীবীরা সেই সময় তার কুশপুত্তলিকা দাগ করলাম, তাকে সুপ্রিম কোর্টে পার্সন নন কাটা, অর্থাৎ সুপ্রিম কোর্ট তার আগমন নিষিদ্ধ করে দিয়েছিলাম। আমরা ধারণা করছিলাম যে সেই সময় যে এরকম ঘটনা ঘটতে পারে দেশের মধ্যে। তো সুতরাং তার কর্মের জন্য, কর্মকাণ্ডের জন্যই তো আজকে বাংলাদেশের সব মানবতা বিরোধী অপরাধ হয়েছিল। অবশ্যই সে দায়ী হবে, মানবতা বিরোধী অপরাধও দায়ী হবে, পাশাপাশি হত্যা, গুম সবগুলোর মধ্যে আমি মনে করি তার সংশ্লিষ্টতা আছে এবং তার সহযোগিতা আছে, তার ইন্ধন আছে। এই জন্য তার সুষ্ঠু বিচার দাবি করছি এবং শুধু দ্রুত বিচার দাবি করছি।